সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকেই আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পদার্থবিজ্ঞান শিক্ষক সজীব বিশ্বাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলতরিৎ অধ্যায় পড়ছিলাম। তো আজকে চলতরিৎ অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় বিভব বিভাজক নীতি, ইংলিশে যাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল, ইন শর্ট ভিডিআর। আর আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাহ বিভাজক নীতি, যাকে ইংলিশে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল এবং সংক্ষেপে সিডিআর। চলতরিৎ অধ্যায়ের ক্ষেত্রে এই দুইটা নীতি অঙ্ক করার ক্ষেত্রে, সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক। এই রুলগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই কোনো একটি নির্দিষ্ট রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বিভব প্রবাহিত হয় সেটা নির্ণয় করতে পারি, আবার একটা বর্তনীর কোনো একটি রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাও আমরা খুব সহজে এই সূত্র দুটি ব্যবহার করে নির্ণয় করতে পারি। তাই আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলেই একটু মনোযোগ দিয়ে ফলো করো, ঠিক আছে? তো আমাদের আজকের বিষয় বিভব বিভাজক নীতি আর হচ্ছে তড়িৎ প্রবাহ বিভাজক নীতি। তাহলে ফার্স্টে আমি আলোচনা করব বিভব বিভাজক নীতি নিয়ে। আচ্ছা, বিভব বিভাজক নীতি কাকে বলে আসলে? আচ্ছা, যে যন্ত্র বা বিভব বিভাজনটা কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো যে যন্ত্রের সাহায্যে একটি উচ্চমানের সরবরাহ বিভবকে বা ভোল্টেজকে নিম্নমানের পরিবর্তনশীল ভোল্টেজে রূপান্তর করা হয়, সেই যন্ত্রকেই বা সেই নীতিকেই বলা হয় হচ্ছে বিভব বিভাজক নীতি, ঠিক আছে? যে যন্ত্রের সাহায্যে, আমি আবার বলছি, যে যন্ত্রের সাহায্যে সরবরাহকৃত উচ্চমানের ভোল্টেজকে নিম্নমানের পরিবর্তনশীল বিভবে রূপান্তর করা হয়, সেই যন্ত্রকেই বলা হয় বিভব বিভাজক। আর এই জিনিসটা যে নীতি মেনে চলে তাকেই সাধারণত বলা হয় বিভব বিভাজক নীতি। আচ্ছা, তো আমরা সাধারণত জানি তো বিভব বিভাজকটা আসলে কোথায় হয়, কোন ধরনের সার্কিটে সাধারণত বিভব বিভাজন হয় সেটা আমাদের জানতে হবে। আমরা সাধারণত জানি বিভব বিভাজন হয় হচ্ছে শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়ে বিভব বিভাজন হয়। তাই বিভব বিভাজক নীতি আলোচনা করার জন্য আমরা যে বর্তনী নিব সেটা হচ্ছে শ্রেণী বর্তনী, ঠিক আছে? তাহলে আমরা একটা শ্রেণী বর্তনী নিয়ে নিই, শ্রেণী সমবায়। এটা R1, এটা হচ্ছে R2। আচ্ছা, তাহলে এখানে এরকম বর্তনী দিলে এখানে যদি আমরা কোর্স দেই তাহলে এই কোর্স থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। আমরা ওই যে আগের ক্লাসে বলেছি যে এটা সাধারণত ই বা এটাই হচ্ছে ভি, কারণ এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি অভ্যন্তরীণ রোধ খুবই নিম্নমানের। সো অভ্যন্তরীণ রোধ নিম্নমানের হলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ভি। ওকে, আচ্ছা, তো এখন আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু বিভবটা ভেঙে যায়। তাই সাধারণত এই ধরনের বর্তনীতেই আমরা বিভব বিভাজক নীতি ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বিভবটা কিভাবে ভাঙছে। ধরলাম এখানে যদি আসলে আমরা একটা ভোল্টমিটার
যুক্ত করতাম তাহলে ধরে নিতে পারতাম যে এই R1 রোধের জন্য বিভব হচ্ছে V1 আর R2 রোধের জন্য বিভব হচ্ছে V2। তাহলে এই বর্তনীর জন্য এরূপ আমরা n সংখ্যক বর্তনী নিয়ে আলোচনা করতে পারি। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা দুইটা রোধ নিয়ে কাজ করছি। এখন আমাদের উদ্দেশ্য কি? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই V1 এবং এই V2 এর মান বের করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা ফার্স্টে যে কাজটা করে নেব, সর্বপ্রথম আমরা যে কাজটা করে নেব, এটা যেহেতু শ্রেণী সমবায়ে আছে তাই আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধ বের করে নেব। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ RS equal to R1 plus R2। ঠিক আছে, আচ্ছা এখন ওহমের সূত্র থেকে আমরা জানি কি V equal to IR। ঠিক আছে, এখান থেকে আমরা যেহেতু আইটা দুইটা বর্তনীর ক্ষেত্রে সমান তাই আমরা আগে আই এর মানটা বের করে নেই, এটা আমাদের সুবিধা হবে। তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভি বাই, এটার ক্ষেত্রে এই বর্তনীর ক্ষেত্রে এটা হবে আর এস। তাহলে এটা আই ইকুয়াল টু ভি বাই আর এস, বা আর এস এর মান আমরা কি জানি, আর এস এর মান জানি R1 প্লাস R2। তো সেটা আমরা লিখে দিই ভি ইকুয়াল টু R1 প্লাস R2। ওকে, আচ্ছা এখন তাহলে তোমরা লিখেছো আশা করছি শ্রেণী সমবায় তুল্য রোধ RS ইকুয়াল টু R1 প্লাস R2। ওহমের সূত্র থেকে আমরা জানি এই বর্তনীর মোট বিভবের মান V ইকুয়াল টু I আর S। ওকে, তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহের মানটা পেয়ে যাব I ইকুয়াল টু V ডিভাইডেড বাই RS। এখানে RS এর মান হচ্ছে R1 প্লাস R2, সেটাই বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে কি, আমরা তো মোট বিভব নির্ণয় করলাম, আমরা তো মোট বিভবটা পেয়ে গেছি, এই বর্তনীর মোট বিভব। কিন্তু আমাদের লাগবে কি আলাদা আলাদা রোধের জন্য, অর্থাৎ প্রতিটা রোধের জন্য বিভব, অর্থাৎ V1 এর মান V2 এর মান। তাহলে আমরা R1 রোধের জন্য R1 রোধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো, V1 ইকুয়াল টু I R1। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এই V1, আচ্ছা আমরা দেখো এখানে I1 এর মানটা বের করে লিখেছিলাম, সেই I1 এর মানটা বসিয়ে দিই। তাহলে V ইকুয়াল টু R1 প্লাস R2 ইনটু R1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের V1 এর মান, অর্থাৎ প্রথম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বা যে বিভব এখানে ড্রপ হয় সেই বিভবের মান V1 ইকুয়াল টু বর্তনীর মোট বিভব ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ বা দুইটি রোধের যোগফল ইনটু যেই রোধের বিভব নির্ণয় করতে হবে সেই রোধের মান। ঠিক আছে, আমি আবার বলছি, যে বিভবটা নির্ণয় করতে হবে, যে রোধের জন্য বিভব নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিচ্ছি যে 1 নম্বরের জন্য করছি, সেটা V1 ইকুয়াল টু ওই বর্তনীর মোট বিভব V ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ R1 প্লাস R2 ইনটু যেই রোধের জন্য বিভব নির্ণয় করতে বলছে সেই রোধের পরিমাণ হচ্ছে আমরা গুণ করে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের V1 এর জন্য। এটাকে আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে আমরা এভাবেও লিখতে পারি V ইকুয়াল টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু V। ঠিক আছে, যে যেভাবে সুবিধা মনে রাখতে পারবে। আচ্ছা, তাহলে 1 নম্বরের জন্য যেহেতু পেয়ে গেছি, 2 নম্বরের জন্য আমি কি লিখতে পারি V2 ইকুয়াল টু দেখো এটা R1 এর জন্য V1 ছিল, সো উপরে R1 গুণ ছিল, তাহলে V2 এর জন্য উপরে গুণ হবে কোনটা R2 ডিভাইডেড বাই মোট রোধ R1 প্লাস R2 ইনটু বর্তনীর মোট বিভব V। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিভব বিভাজক নীতি। যদি আমরা n সংখ্যক নিতাম, হ্যাঁ প্রশ্ন, যদি আমরা n সংখ্যক নিতাম তাহলে আমরা কি লিখতাম, n সংখ্যক রোধের ক্ষেত্রে
n সংখ্যক রোধের ক্ষেত্রে এটা আমরা নিতাম Vn equal to Rn R1 R2 plus up to Rn into V, ঠিক আছে। আচ্ছা, এইভাবেই আমরা সাধারণত বিভব এই ধরনের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে খুব সহজে বিভবের পরিমাণটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এই ধরনের একটা এক্সাম্পল আমরা একটু দেখে আসি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল এখানে এক্সাম্পল হিসেবে আমরা একটা বর্তনী নিতে পারি, দুইটা রোধের বর্তনী আমরা নিয়ে নিলাম, একটা নিলাম 2 ওহম, একটা নিলাম হচ্ছে 3 ওহম, ঠিক আছে। আচ্ছা, আর এটাতে আমরা নিলাম 12 ভোল্ট প্লাস মাইনাস, তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, I তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখন এটার মান হচ্ছে V1 আর এটার মান হচ্ছে V2। এখন এই V1 V2 এর মানটাই এখন আমাকে বের করতে হবে। V1 equal to what, V2 equal to what, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র জানি, V1 equal to আমরা কি জানি, আমরা জানি যেই রোধের বিভব বের করতে হবে সেই রোধের মান, তাহলে এটা R1, হ্যাঁ, এটার নাম যদি আমরা R1 দেই, এটার নাম যদি R2 দেই, তাহলে আমরা লিখতে পারি। আর যেই রোধের বিভব বের করতে হবে সেই রোধ ডিভাইডেড বাই মোট রোধ, তাহলে R1 প্লাস R2 ইনটু মোট বিভব। তাহলে দেখো আমরা এখানে R1 এর মান 2 আর 2 প্লাস 3 ইনটু 12, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাই হচ্ছে 4.8 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, আবার V2 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V2 এর ক্ষেত্রে R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু V, তাহলে মানগুলো বসিয়ে দাও, এটা ছিল আমাদের 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইনটু V এর মান হচ্ছে 12 ইকুয়াল টু আমরা পেয়ে যাই হচ্ছে 7.2 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখন দুটো যোগ করো 4.8 প্লাস 7.2 করো, তুমি পেয়ে যাবে হচ্ছে 12, যেটা আমাদের মোট বিভব ছিল। তাহলে এইভাবে সাধারণত আমরা কোনো একটি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা খুব সহজে এই ধরনের বিভব বিভাজক নীতি সূত্র ব্যবহার করে বিভবের মানগুলো নির্ণয় করতে পারি। তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এই ধরনের ম্যাথগুলো বাসায় ভালো করে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় যে টপিক ছিল সেটা হচ্ছে কারেন্ট বিভাজক নীতি, ঠিক আছে। কারেন্ট তড়িৎ প্রবাহ বিভাজক নীতি বা কারেন্ট ডিভাইডার রুল, সংক্ষেপে CDR, সেটা নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, তড়িৎ প্রবাহ বিভাজন হয় কোন ধরনের বর্তনীতে? আমরা জানি তড়িৎ প্রবাহ বিভাজন হয় হচ্ছে সমান্তরাল বর্তনীতে বা সমান্তরাল সমবায়ে, ঠিক আছে। তো সেরকম একটা ছবি আমরা এঁকে ফেলি। এটা R1, এটা হচ্ছে R2। আমরা জানি মানে এটা কেন হচ্ছে সমান্তরাল সমবায়, কারণ আমরা জানি যে যেই বর্তনীতে কারেন্টটা ডিভাইডেড হয়ে যায়
সেই ধরনের বর্তনীকে আমরা সাধারণত বলি হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে এটা আমাদের একটা সমান্তরাল সমবায়। আর এটা আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সাধারণত দুই প্রান্তের বিভবটা একই থাকে। আচ্ছা, এটা আরো কিভাবে আমরা বুঝবো যে এটা একটা সমান্তরাল সমবায়? কারণ আমরা জানি যে যদি কতগুলো রোধের আদি বিন্দু এক বিন্দুতে এবং যদি কতগুলো রোধের শেষ বিন্দু অপর বিন্দুতে থাকে, অপর একটি নির্দিষ্ট বিন্দুতে থাকে, তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে এখানে একটু ফলো করো, দেখো এই দুটো রোধের আদি বিন্দু এক বিন্দুতে এবং এই দুটো রোধের শেষ বিন্দু অপর বিন্দুতে। সো আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা বলতে পারি এটা একটা সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কারেন্ট বা তড়িৎ প্রবাহটা এই বিন্দুতে এসে দুটি ভাগে ভাগ হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে এই দুই ভাগের পরিমাণটাই বের করা, অর্থাৎ I1 এবং I2 এর মধ্যে দিয়ে, অর্থাৎ R1 এবং R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই বিষয়টাই আমরা এখন বের করব। তাহলে দেখো বর্তনী থেকে আমরা কি পাই? বর্তনী থেকে আমরা লিখতে পারি I = I1 প্লাস I2। ঠিক আছে? আচ্ছা, তো এটা না, ফার্স্টে আমাদের যে জিনিসটা করা লাগবে আগের মতোই, আগে আমাদের হচ্ছে তুল্য রোধ বের করতে হবে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা সমান্তরাল সমবায়, তাই তুল্য রোধ সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 1/Rp = 1/R1 প্লাস 1/R2। সো আমরা Rp লিখতে পারি, সরাসরি লিখে দিলাম R1 R2 / R1 প্লাস R2। ঠিক আছে? আচ্ছা, ফলো করো। ওকে, আচ্ছা, এখন আমরা আবার কি জানি ওহমের সূত্র থেকে আমরা জানি V = I RP এই বর্তনীর ক্ষেত্রে। এই ক্ষেত্রে এক্সট্রা হিসেবে যে কাজটা করে নিতে হবে, ফার্স্টে বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ I = কি পাচ্ছি? V/RP। ওকে, তাহলে দেখো V/RP, তাহলে আমরা I = যদি আমরা RP এর মানটা বসিয়ে দিই, RP এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা দেখো আমরা বিভবের মানটাই বের করি। যেহেতু বিভবটা সেম বিভব দিক দিয়ে যাবে, আমরা আগের ক্ষেত্রে আয়ের মানটা বের করেছিলাম, বাট এখানে আমরা বিভবের মানটা বের করব। তো বিভবের মানটা কত হচ্ছে? বিভবের মানটা আমরা পেয়ে যাচ্ছি I * RP এর মান কত? RP এর মান হচ্ছে, সাইডে লিখি, I * R1 R2 / R1 প্লাস R2। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল আর রোধের জন্য তড়িৎ প্রবাহের মানটা বের করে ফেলব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই ইকুয়েশনটা আমাদের লাগবে, এটা লিখে দিলাম। এখন R1 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, যেটার নাম আমরা দিয়েছি I1 = সূত্র কি জানি? I আমরা জানি V/R, যেহেতু হচ্ছে I1 তাই R1। ওকে, এখন দেখো আমরা V এর মানটা পেয়ে গিয়েছিলাম আগে, আমরা এখন সেই V এর মানটা বসিয়ে দিই। তাহলে V এর মানটা আমরা বসাই I *
I into R1 R2 divided by R1 plus R2 into 1 by R1 ঠিক আছে কারণ R1 কেটে দাও R1 কেটে দেওয়ার পরে তুমি যা পেলে সেটাই হলো গিয়ে আমাদের I1 এর ভ্যালু R1 কেটে দেওয়ার পরে আমরা যেটা পেলাম I divided by R1 plus R2 into R2 অর্থাৎ এখান থেকে এটাই বলতে পারি আমাদের তড়িৎ প্রবাহ বিভাজক নীতি অর্থাৎ R1 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান অর্থাৎ বর্তনীর মোট তড়িৎ প্রবাহ যদি I হয় সেই I ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ ইনটু যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তার বিপরীত রোধের গুণ ঠিক আছে আচ্ছা এটাকেও আমরা আগের মতো সহজ করে লিখতে পারি বা যার যেভাবে মনে রাখতে সুবিধা সেভাবে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে R2 R1 plus R2 into I ঠিক আছে বা বলতে পারি হচ্ছে যে যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তার বিপরীত রোধ ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ ইনটু বর্তনীর মোট তড়িৎ প্রবাহ ঠিক আছে আচ্ছা তাহলে এই অনুযায়ী আমরা I2 এর মানটা কি লিখতে পারি এরকম যতগুলো থাকবে ততগুলোর জন্যই আমি এইভাবে লিখতে পারবো যেহেতু এটা I2 মানে R2 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এটা R1 এর তাহলে আমরা বিপরীত রোধ লিখতে পারি R1 divided by R1 plus R2 into I ঠিক আছে তো এইভাবেই সাধারণত আমরা এটা করতে পারি তো তোমরা একটু ভালো করে সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো যেগুলো বক্স করেছি তোমরা বক্স করে রেখে দাও কারণ এগুলো দিয়েই আমরা সাধারণত ম্যাথ করার চেষ্টা করব এগুলো খুব ভালো করে খেয়াল করো আচ্ছা তো তড়িৎ প্রবাহ বিভাজন নীতির ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ এক্সাম্পল দেখে আসি তাহলে আমার মনে হয় বুঝতে একটু হয়তো সুবিধা হতে পারে তো সেটা কি রকম সেটা হচ্ছে আমরা একটা বর্তনী চিন্তা করি সমান্তরাল বর্তনী চিন্তা করি এটা হচ্ছে R1 এর মান R1 ইকুয়াল টু আগের মতোই ধরো যে 2 ওহম R2 ইকুয়াল টু 4 ওহম বর্তনীতে আমরা নিয়ে নিলাম হচ্ছে ভোল্টেজ তো লাগবে 12 ভোল্ট প্লাস মাইনাস I প্রবাহিত হচ্ছে I প্রবাহিত হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল এখানে এসে একটা হচ্ছে I1 ইকুয়াল টু ওয়াট I2 ইকুয়াল টু ওয়াট ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো আবার একটু খেয়াল করো R1 R2 দুইটা রোধের মধ্য দিয়ে দুটো রোধকে শ্রেণী সমান্তরাল সমবায়ে সজ্জিত করে আমরা একটা কোষের সাথে যুক্ত করলাম 12 ভোল্টের কোষের সাথে যুক্ত করলাম তাহলে এই কোষ থেকে তড়িৎ প্রবাহিত হলো তড়িৎ প্রবাহ মূল তড়িৎ প্রবাহ এই বিন্দুতে এসে যদি এটার নাম A দেই এটার নাম যদি আমরা B দেই এই বিন্দুতে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেল একটা I1 R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং I2 অংশটি R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা এখন এই I1 এবং I2 এর মানটা বের করতে হবে তো আমরা তাহলে ফর্মুলা বসিয়ে দিই এটা হচ্ছে আমাদের एग्जांपल I1 ইকুয়াল টু আমরা কি জানি বিপরীত রোধ তাহলে R2 ডিভাইডেড বাই মোট রোধ R1 প্লাস R2 ইনটু বর্তনীর মোট প্রবাহ I ওকে তো এখন বর্তনীর মোট প্রবাহ কত সেটা আমরা জানি না তাই আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্তনীর মোট আয়টা বের করতে হবে আর সেই মোট আয় বের করার জন্য যেটা করতে হবে আগে হচ্ছে আমাদের তুল্য রোধ বের করতে হবে সো এই ক্ষেত্রে তুল্য রোধ 1 বাই Rp ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2
ঠিক আছে। সুতরাং আরপি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে R1 R2 R1 প্লাস R2, মান বসিয়ে দাও, 4 দুগুণা 8 আর এটা 6। সো এখান থেকে আমরা পেয়ে যাই 1.33। আর ভোল্টেজের মান V ইকুয়াল টু দেওয়া আছে 12 ভোল্ট। সো এখান থেকে আমরা I এর ভ্যালুটা বের করে নিতে পারি। I এর ভ্যালুটা I ইকুয়াল টু V ডিভাইডেড বাই RP। সো V এর মান হচ্ছে 12 ওহম ডিভাইডেড বাই 1.33। সো এখান থেকে আমরা পাই আসলে 9 অ্যাম্পিয়ার। সো আমরা যে বর্তনী নিয়ে কাজ করছি সেই বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হচ্ছে 9 অ্যাম্পিয়ার। এই I এর মান হচ্ছে 9 অ্যাম্পিয়ার, সেটা এই এবিটিতে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই ভাগ দ্বয়ের মানই আমাকে এখন বের করতে হবে। তাহলে এইভাবে আমরা মূল I এর মানটা বের করে নিলাম। এখন এই I থেকে আমাদের এই I1 I2 এর মানটা বের করতে হবে। তাহলে I1 ইকুয়াল টু R2 এর মান নাও 4, আর এখানে হচ্ছে 2 প্লাস 4 ইনটু মোট কারেন্ট কত ছিল 9 অ্যাম্পিয়ার 9। তাহলে এখান থেকে আমরা কত পাই, এখান থেকে আসলে আমরা পেয়ে যাই ক্যালকুলেট করলে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে I1 এর মান। আর I2 এর মান আমি এখানে করছি, I2 ফর্মুলা বসাও, I2 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I। সো মান বসিয়ে আমরা পাই এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে একবার 6 বসিয়ে দিলাম ইনটু 9। সো এখান থেকে আমরা পাই হচ্ছে 3। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের I1 এবং I2 এর মান। খুব সহজে আমরা এই তড়িৎ প্রবাহ বিভাজন নীতি ব্যবহার করে আমরা এইগুলো সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা কারেন্ট যোগ করলে কত হয়, 6 আর 3 9। সো মূল প্রবাহ ছিল 9। সো আমরা বলতে পারি আমাদের ম্যাথ ঠিক আছে। ওকে, তো আরও একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে যেদিক দিয়ে তড়িৎ প্রবাহ যেদিক দিয়ে কম বাধা পায় সেদিক দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হয়, আর যেদিক দিয়ে বেশি বাধা পায় সেদিক দিয়ে কম তড়িৎ প্রবাহিত হয়। সো একটু দেখো, যেদিক দিয়ে বাধা কম পেয়েছে অর্থাৎ R1 এর মানটা ছিল 2 ওহম, সো দিক দিয়ে বেশি তড়িৎ প্রবাহ গেছে। আর যেদিকে ছিল বেশি রোধ অর্থাৎ 4 ওহম, সেদিক দিয়ে কম তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো পরবর্তী ক্লাসে আমরা আসলে কোষের সমবায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো পরবর্তী আমরা আসলে এর আগে রোধের সমবায় ধারকের সমবায় দেখেছি, কিন্তু এই চ্যাপ্টারে এটা আমাদের আরও একটি ইউনিক টপিক, সেটা হচ্ছে কোষের সমবায়। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।